বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, শিগগিরই ফিরিয়ে আনা হবে দেশে। ক্ষমতার অপব্যবহার করে নানা স্থানে দখল রাজত্ব সাবেক এই আইজিপির। অস্থিরতার মধ্যে ভেঙে দেয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ, চেয়ারম্যান সহ সব পরিচালককে সরিয়ে প্রশাসক নিয়োগ, সুশাসনের জোর বিশ্লেষকদের। 289 কাগজে কোম্পানির পেটে ইউনিয়ন ব্যাংকের 19,000 কোটি টাকা, দৃশ্যমান ব্যবসা ও পর্যাপ্ত জামানত না দেখেই ঋণ। উত্তর ও পশ্চিম সীমান্ত 24 ঘন্টায় অন্তত 32 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, প্রতিহত করেছে বিজিবি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি সাদিয়া জাহান মিম। প্রায় 3 বছর পলাতক থেকে অবশেষে আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হলেন একসময়ের প্রভাবশালী পুলিশের প্রধান কর্তা বেনজির আহমেদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় গত শুক্রবার গ্রেপ্তার হন সাবেক এই আইজিপি। গ্রেপ্তারের পর দুবাই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বেনজির। তাকে গ্রেপ্তারে এর আগে ইন্টারপোলের সহায়তা চেয়েছিল দুদক। দুবাই পুলিশের হেফাজতে থাকা বেনজিরকে ঢাকায় আনতে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুদক। পুলিশের প্রধান কর্তা থাকতেই বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে বিদেশে বিস্তর সম্পদের অভিযোগ আসত দুদকে, কিন্তু এসব অভিযোগ তখন ধোপে টিকত না। ক্ষমতার চেয়ার সরে যাওয়ার পর বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে সম্পদের অনুসন্ধানে নামে দুদক। এরপর বেরিয়ে আসে দেশে বিদেশে তার সম্পদের পাহাড়। শুধু নিজ নামে নয়, স্ত্রী ও সন্তানদের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ পায় দুদক। 24 জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত মোট 5টি মামলা দায়ের করে সংস্থাটি। এর মধ্যে অবৈধ সম্পদ ও তথ্য গোপনের 4টি মামলা এবং একটি অর্থ পাচার সংক্রান্ত মামলা। তবে মামলার আগেই গা ঢাকা দেন বেনজির এবং তার পরিবারের সদস্যরা। মামলার পর বেনজিরকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতা চায় দুদক। এরপর জারি হয় রেড নোটিশ। শুক্রবার বেনজিরকে গ্রেপ্তারে অভিযান চালায় দুবাই পুলিশ। তার নাম, ছবি ও পাসপোর্টের সব তথ্য যাচাই করে নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার বিকেলে বাংলাদেশের জাতীয় সংসদে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। জানানো হয় তাকে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরু করবে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। চেয়ারম্যান বসানো নিয়ে অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে ব্যাংকটির চেয়ারম্যান সহ সব পরিচালককে। পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। আমানতকারীদের স্বার্থে সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকটিতে গ্রাহকের আস্থা ফেরানো। এজন্য জোর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠায়। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকে নতুন করে অস্থিরতা শুরু হয় ঈদুল আজহার আগে। গেল 24 মে ব্যাংকের চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পদত্যাগের দিনই নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে। এর বিরোধিতা করে গ্রাহক ফোরাম ব্যানারে শুরু হয় বিক্ষোভ। অস্থিরতার মধ্যে কয়েকদিনে গ্রাহকরা 3,000 কোটি টাকা তুলে নিয়েছে বলে খবর আসে। এ নিয়ে আলোচনা গড়ায় জাতীয় সংসদেও। ইসলামী ব্যাংক ইসলাম নয়। পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গত বুধবার ব্যাংকটিতে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলমকে। এরপরও থামেনি আন্দোলন। তারল্য সংকট মেটাতে রবিবারের সকালে ইসলামী ব্যাংকে 2,500 কোটি টাকা ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। এদিন বিকেলে গভর্নরের সঙ্গে দেখা করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন সহ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী কর্মকর্তারা। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে, আরও বেটার সার্ভিস পাবে। তো সব ক্রাইসিস সলভ হয়ে যাবে। গ্রাহকরা আবার আগেও এরকম টাকা উঠে এনেছে, আবার ফেরত আসছে।
রাতেই আসে বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দেওয়া হয়েছে ব্যাংকটির পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব। বিশ্লেষকরা বলছেন, ইসলামী ব্যাংকে অস্থিরতা কাটাতে এগোতে হবে সাবধানে। গ্রাহকের আস্থা ফেরাতে দরকার সুশাসন। গ্রাহকদের স্বস্তির জায়গাটা হচ্ছে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এই মুহূর্তে অর্থনীতি যেহেতু নাজুক পরিস্থিতিতে আছে, এই কোনো একটা ব্যাংককে কেন্দ্র করে দেশের অর্থনীতি তথা সরকারের দায়িত্বশীল মহল যাতে আর খুব বেশি অস্থিতিশীল পরিবেশ এর সম্মুখীন না হন। ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে আলোচনা সমালোচনা শুরু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই। অভিযোগ আছে, শেখ হাসিনা সরকারের সময় পর্ষদের নিয়ন্ত্রণ নেয়া শিল্প গ্রুপ এসালম নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে এই ব্যাংক থেকে বিপুল অর্থ বের করে নিয়েছে। ফলে ২৪-এর ৫ই আগস্টের ক্ষমতার পালাবদলের পর থেকে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা শুরু হয়। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ। কাগজে কলমে কোম্পানি, নেই দৃশ্যমান ব্যবসা, নেই পর্যাপ্ত জামানত, নেই ঋণ পরিশোধের সক্ষমতা। অথচ এমন শত শত প্রতিষ্ঠানের নামে বেসরকারি ইউনিয়ন ব্যাংক থেকে বেরিয়ে গেছে প্রায় ১৯,০০০ কোটি টাকার ঋণ। এখন সেই অর্থের প্রায় পুরোটাই খেলাপি। অভিযোগ উঠেছে, ব্যাংকের ভেতরের একটি শক্তিশালী চক্রের সহযোগিতায় বছরের পর বছর ধরে চলেছে এমন লুটপাট। ঋণ দেওয়ার আগে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব, আর্থিক সক্ষমতা এবং পর্যাপ্ত জামানত যাচাই করা ব্যাংকিং নিয়ম। কিন্তু ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে হয়েছে উল্টো। ব্যাংক সূত্রে জানা যায়, ২০২০ থেকে ২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন শাখা থেকে প্রায় ১৯,০০০ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। অভিযোগ, প্রতিষ্ঠানের নথিপত্র যাচাই ছাড়াই বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে রাখা হয়নি পর্যাপ্ত জামানত। ফলে এখন ঋণ আদায়ের কোনো পথ খুঁজে পাচ্ছে না ব্যাংকটি। ক্ষমতার পালাবদলের পর ব্যাংক কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে জমা দেয় বিস্তারিত তালিকা। সেখানে বলা হয়, ব্যাংকের ১৪৮ কর্মকর্তার যোগসাজশে ২৮৯টি প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা হয়েছে এসব ঋণ। দুদক প্রাথমিক অনুসন্ধানে ৫ সদস্যের একটি টিমও গঠন করেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তালিকায় থাকা অনেক প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের বাস্তব অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ এক একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন হয়েছে ৫০, ১০০ এমনকি ১৫০ কোটি টাকার কাছাকাছি ঋণ। তালিকায় রয়েছে স্টারা কেয়ারা ট্রেডিং, ইউনিভার্সাল ডেনিমস, এইচএস কম্পোজিট টেক্সটাইল, আলম ট্রেডিং অ্যান্ড বিজনেস হাউস, এমসি ট্রেডিং লিমিটেড সহ অসংখ্য প্রতিষ্ঠানের নাম। একদিকে খেলাপি ঋণের পাহাড়, অন্যদিকে আমানতকারীদের অর্থ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রশ্ন উঠেছে, যেসব প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্বই ছিল না, তাদের নামে শত শত কোটি টাকার ঋণ অনুমোদন হলো কিভাবে? আর ব্যাংকের ভেতরের কারা এই প্রক্রিয়াকে বৈধতা দিয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে এখন দুদক। অপরাধমূলক কর্মকাণ্ড ও দায়িত্ব অবহেলার মাধ্যমে ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রায় ১৮,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৪৮ কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধান শুরু করা হয়েছে। এই অভিযোগটি অনুসন্ধানের জন্য একটি টিম ইতিমধ্যে গঠন করা হয়েছে। অনুসন্ধান টিম তাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এমন ঋণ জালিয়াতির অভিযোগ এনে ব্যাংকটি দুদককে ১৪৮ সাবেক কর্মকর্তার নামে চিঠি দেয়। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংকটির এমডির দায়িত্বে থাকা হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ব্যাংকের তদন্ত ও অডিটে বিষয়গুলো উঠে আসে। ১৪৮ জন কর্মকর্তার বিষয়ে দুদকে ঋণ অনিয়মের যে অভিযোগ, এটা কার্যত বাংলাদেশ ব্যাংকের রুটিন ইন্সপেকশন, অডিট এবং ইন্সপেকশনের ফাইন্ডিংসে যে বিষয়গুলো উদ্ঘাটিত হয়েছিল, সেগুলো ব্যাংক কর্তৃপক্ষ বোর্ডে প্লেস করে। বোর্ড সুপারিশ করেছে দুদককে ইনফর্ম করার জন্য। তিনি আরও বলেন, বোর্ডের অনুমোদন ছাড়া এমন বড় অঙ্কের ঋণ কখনোই সম্ভব না। ব্যাংকের নিজস্ব ইন্টারনাল পলিসি গাইডলাইনের ভিত্তিতে ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে তার অথরিটি অফ ডেলিগেশন অফ অথরিটি অনুযায়ী ওনারা দায়িত্ব পালন করে থাকেন। তো সেখানে এই লোনগুলো যে মাত্রার, এগুলো কার্যত বোর্ডের অনুমোদন ছাড়া দেয়া সম্ভব নয়। সোফার আইকুড। বিশেষজ্ঞের মতে, ব্যাংকের নিয়ন্ত্রকরাও এর দায় এড়াতে পারেন না। ৪ বছর এই ঋণের তথ্যগুলো সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট করা হয় নাই। তো সেন্ট্রাল ব্যাংক কী করেছিল তখন? অডিট টিমও তো একটা রিপোর্ট দিতে পারতো, ইন্টারনাল রিপোর্ট। তো আমার দুঃখটা হলো যে আজ পর্যন্ত ব্যাংকার ছাড়া কারো বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কিন্তু মূল যে দায়ী ব্যক্তি, যে নাটের গুরু, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, শুধু কর্মকর্তা নয়, পরিচালনা পর্ষদ এমনকি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টদের ছাড় দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের বর্তমান কর্মকর্তারা বলতে পারে যে ব্যক্তি হিসেবে আমি দায়ী না, কিন্তু আমার প্রতিষ্ঠান তো যাই, সেটা তো স্বীকার করার উপায় নেই। ম্যানেজমেন্টের টপ লেভেলে যারা, তাদেরকেই জবাবদিহিতা জানতে হবে, এছাড়া এটা কোনো বিকল্প নেই। এটা শুধুমাত্র নিম্ন পর্যায়ের কর্মচারীদেরকে টানা হেঁচড়া করলে এটার মূল সমস্যার সমাধান হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এই অপরাধের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, তারা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যেখানে ব্যাংকের পলিসি বলছে 5 কোটি টাকার বেশি ঋণ নিতে হলে বোর্ডের অনুমোদিত হতে হয় এবং এই বোর্ডের সদস্য থাকেন সংশ্লিষ্ট ব্যাংকের এমডি, চেয়ারম্যান, রাষ্ট্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। এতগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার চোখের সামনেই কিভাবে এত বড় অনিয়ম হলো, যে কারণে দেশের ব্যাংকিং খাত আজ ধ্বংসের মুখে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার শূন্য রেখায় নারী ও শিশু সহ অন্তত 32 জন অবস্থান করছে। তাদেরকে বিভিন্ন সময়ে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছিল বিএসএফ। কঠোর প্রতিরোধের মুখে বিজিবি রুখিয়ে দিয়েছে এসব চেষ্টা। পুষিনের চেষ্টা ব্যর্থ হবার পর কুষ্টিয়া সীমান্তে 3 দিন ধরে অবস্থান করছেন 12 জন। এরপর থেকেই সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা সীমান্ত এখনও অবস্থান করছে 11 জন, আর কুড়িগ্রামের রৌমারী সীমান্তের 2টি এলাকার শূন্য রেখায় আছে আরও 9 জন, যা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও মানবিক উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্ত জুড়ে নিয়মিত কড়া টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের এই সমন্বিত উদ্যোগ সীমান্ত জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান, সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মিম, আসলে গত মাসের 30শে মে কিন্তু প্রথম চুয়াডাঙ্গার যে বাড়াদি সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে 9 জন নারী এবং পুরুষকে কিন্তু পুশব্যাক করা হয় এবং পুশিং করা হয়। এরপর থেকে কিন্তু সীমান্ত জুড়ে বিজিবি কিন্তু কঠোর টহল জোরদার করেছে। আমরা দেখেছি গতকাল ভোর 3:55 চুয়াডাঙ্গার যে জয়নগর সীমান্ত রয়েছে সেই সীমান্তের 77 নম্বর যে মেন পিলারটি রয়েছে সেই মেন পিলার দিয়ে 3 জন নারী সহ মোট 11 জনকে কিন্তু পুশিং করার চেষ্টা করে বিএসএফ। সেই তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু বিজিবি একেবারে নস্যাৎ করে দেয় গ্রামবাসীদের সাথে নিয়ে, এবং সেই 11 জন নারী পুরুষকে তারা কিন্তু সীমান্তের ওপারে কিন্তু পাঠিয়ে দেয়। এখন কিন্তু সীমান্তে কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিওপি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা গতকালকে থেকে সীমান্তগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু প্রতিটি পয়েন্টে কিন্তু বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে। এবং আপনি জানেন যে চুয়াডাঙ্গার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু 80 কিলোমিটার সীমান্ত। এই প্রতিটি সীমান্তে প্রতিটি পয়েন্টে কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। তারা যে কোনো ধরনের যে পুশ ইন করার যে ঘটনা তারা কিন্তু সেটি কিন্তু প্রতিরোধ করবে। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি চুয়াডাঙ্গা 6 বিজিবির যিনি অধিনায়ক রয়েছে মোহাম্মদ নাজমুল হাসান, তার সাথে কথা বলেছে। তিনি যেটি বলেছেন যে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা যদি কোনো কাউকে এই দেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে সেটি কিন্তু তারা প্রতিরোধ করবে। এছাড়া কিন্তু তিনি যেটি বলছেন বিজিবির প্রতিটি সদস্য কিন্তু সীমান্ত রক্ষায় কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করে চলেছে এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ তারা ঠেকাতে কিন্তু বদ্ধপরিকর। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পুশব্যাক প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ভারতেরই মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। যাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের পরিচয় এবং সীমান্তে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী কিরিটি রায়। অন্যদিকে সাধারণ মানুষের প্রাণহানি ঠেকানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতি এড়াতে দ্রুত কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক সুবীর ভৌমিক।
ভারত থেকে পুশব্যাকের নামে যাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে কারা? এই প্রশ্ন এখন ভারতের অভ্যন্তরেই। বিশিষ্ট মানবাধিকার কর্মী কিরিটি রায়ের দাবি, ফেরত পাঠানো ব্যক্তিদের নাম, তালিকা এবং পাঠানোর প্রক্রিয়া নিয়ে রয়েছে চরম অস্বচ্ছতা। 2627 জনের নাম আছে, তাদের ছবি আছে, তাদের ঠিকানা আছে, সেটা দেবে ভারত সরকার, দিয়ে দেবে ভারতের হাই কমিশনকে, ভারতীয় হাই কমিশন বাংলাদেশ হাই কমিশনকে দেবে, তারা যেগুলো রিসিভ করবে। এটাই হয়েছে এতদিন ধরে। কিরিটি রায়ের উত্থাপিত এসব প্রশ্নের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার, বিএসএফ বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারের উচিত আইনের মান্যতা দেওয়া। ইন্ডিয়া গভর্নমেন্ট যাদেরকে পুশব্যাক করছে আইনসম্মতভাবে পুশব্যাক করো বা রিপ্যাট্রিয়েট করো, তাদের নাম ধাম পরিচয় দিয়ে হাই কমিশনারকে বলো, ওদের যে সরকার জানুক এই নাম ধাম। তাই আমি যেটা দেখছি বা আমাকে যেটা দেখানো হচ্ছে সেখানেও প্রশ্ন করার দরকার। সীমান্ত পারাপারে সাধারণ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞ, লেখক ও সাংবাদিক সুবীর ভৌমিক। যারা সাধারণ মানুষ, যাদের কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি নেই, তাদের জীবন চলে যাওয়াটা তো গ্রহণযোগ্য না। তারা গুলি খাবে, তারা প্রাণ হারাবে, এটা গ্রহণযোগ্য নয়। এর সমাধান একমাত্র দুদেশের মধ্যে কূটনৈতিক স্তরে কথাবার্তা বলে সিদ্ধান্তে আসতে হবে। এখন বাংলাদেশের নতুন সরকার, পশ্চিমবাংলার নতুন সরকার, ভারত সরকার, পশ্চিমবাংলার সরকার এবং বাংলাদেশ সরকারের মিলেঝুলেই কথাবার্তা বলে এই ব্যাপারগুলি সমাধান করা দরকার। বিশ্লেষকদের মতে সীমান্তে চলমান এই পুশব্যাক প্রক্রিয়া এবং অস্থিতিশীলতা নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। তথ্য গোপন করে এই অস্বচ্ছ প্রক্রিয়া অব্যাহত থাকলে তা দুই প্রতিবেশী দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। টিকা দেওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকা, টিকাদান পরিকল্পনায় দুর্বলতা এবং অপুষ্টির কারণেই 3 মাস পরেও হাম নিয়ন্ত্রণে ব্যবস্থাপনায় ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ক্ষেত্রে কোনো অনুপরিকল্পনা না করে গণহারে টিকা দেওয়া হয়েছে, যার ফলে শিশুদের একটি বড় অংশই টিকাদানের বাইরে রয়ে গেছে। মিরপুর থেকে হামে আক্রান্ত 7 মাসের আয়াত ভর্তি রাজধানীর শিশু হাসপাতালে। লালবাগের 8 মাসের আদিবাও হামে আক্রান্ত। ওই যে গায়ে লাল ওগুলা হচ্ছে, ওগুলাতে আমরা বুঝতে পারলাম যে এগুলাতে নাকি হামের কন্ডিশন। তারপরে আমরা ওইখানে এক শিশু ডাক্তার দেখালাম, উনি বললো যে তাহলে আপনারা দ্রুত শিশুতে নিয়ে যান চলে। পরে আমরা এখানে নিয়ে আসলাম। ডাক্তারের কাছে গেলাম, 2 দিন পরে দেখি আর কি ওর শরীরে ঘামাচির মতো আর কি। তারপরে আবার ডাক্তারের কাছে নিয়ে আসলাম, তখন ডাক্তার বলল যে হাম হয়েছে। ছোট্ট শিশুদের যন্ত্রণা আর কান্নার শব্দে ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। মার্চ থেকে হাম মহামারীর মতো ছড়াতে থাকলেও গত 3 মাসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। এরই মধ্যে প্রাণ গেছে 600-র বেশি শিশুর। জনস্বাস্থ্যবিদরা মনে করেন, যথাযথ পরিকল্পনার অভাবে এখনো বহু শিশুই টিকাদানের আওতায় আসেনি। 2021-এ যে আমাদের আদমশুমারি হয়েছিল, ওই সময় বাচ্চার সংখ্যাটা ঠিক মতে নিরূপণ হয় নাই। এখন 1,82,00,000 না 83 লক্ষ বাচ্চাদেরকে টিকা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার বিশ্বাস যে আরও বহু বাচ্চা রয়ে গেছে। টিকা দানের আগে সাধারণত 3 মাস সময় নিয়ে মাইক্রো প্ল্যানিং করা হয়, অনুপরিকল্পনা। অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হিসাব করেন কতগুলো বাচ্চা আছে। গত বছরের যে মাইক্রো প্ল্যানিং ছিল তার সাথে কিছু যোগ বিয়োগ করে এবারে টিকায় নেমে যাওয়া হয়েছে। ফলে শহরাঞ্চলে প্রায় শতকরা 30% বাচ্চা টিকা পায়নি, গ্রামাঞ্চলে শতকরা 20-এরও বেশি টিকা পায়নি। তবে এখনো অনুপরিকল্পনার মাধ্যমে হাম পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার সুযোগ রয়েছে বলে জানান তারা। আমরা যেভাবে তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। পৃথিবীর বাইরে কি আসলে প্রাণের অস্তিত্ব আছে? আকাশে মাঝে মধ্যেই দেখা যাওয়া রহস্যময় আলোর উৎস কি? এমন অসংখ্য জল্পনা কল্পনার মাঝে এবার আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে 3য় দফার গোপনীয় নথিপত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের স্বচ্ছতা কর্মসূচির অংশ হিসেবে প্রকাশিত এই ফাইলগুলোতে রয়েছে নানা চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা। আকাশের বুকে হঠাৎ করেই ভেসে উঠছে জলজলে লাল এবং হলুদ রঙের রহস্যময় আলোর গোলক। কিছু ভিডিওতে দেখা যায় মাঝ আকাশে সেগুলো নিজেদের মধ্যে বিভক্ত হয়ে আবারও জাদুকরীভাবে একসঙ্গে যুক্ত হচ্ছে। পেন্টাগনের সদ্য অবমুক্ত করা 3য় দফার ইউএফও ফাইলের সবচেয়ে আকর্ষণীয় অংশ এটি।
নতুন প্রকাশিত এই নথিতে সেন্সর ডেটা, রাডার ট্র্যাকিং এবং FBI ও CIA এজেন্টদের মাঠ পর্যায়ে নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। সরকারি সূত্রগুলো এই ভিডিওর প্রত্যক্ষদর্শীদের বিশ্বাসযোগ্য বলে জানিয়েছেন। শুধু সাম্প্রতিক ঘটনাই নয়, কয়েক দশকের পুরনো তদন্তের চাঞ্চল্যকর নথিও রয়েছে এই তালিকায়। 1960 ও 70-এর দশকে চাঁদে যাওয়া নভোচারীদের গোপন ভিডিওর ট্রান্সক্রিপ্টও প্রকাশ করা হয়েছে। বাজ অলড্রিন এবং অ্যালান বিনের মতো কিংবদন্তি নভোচারীরা সেই সময় মহাকাশে রহস্যময় আলোর ঝলকানি এবং ভাসমান বস্তু দেখার কথা জানিয়েছিলেন। 1965 সালে জেমিনি 7 মহাকাশযানের নভোচারীরাও তাদের যানের পাশে অচেনা বস্তুর উপস্থিতির কথা নাসার কন্ট্রোল রুমে জানিয়েছিলেন। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, মধ্যপ্রাচ্যে ধারণ করা মার্কিন সামরিক বাহিনীর কিছু ভিডিও ফুটেজে ইরাক, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাতের আকাশেও এমন অমীমাংসিত বস্তুর দ্রুতগতিতে ছুটে যাওয়ার প্রমাণ মিলেছে। UFO নিয়ে এই নথি প্রকাশের ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। রিপাবলিকান আইন প্রণেতারা একে স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ বললেও সাবেক কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন একে মূল্যস্ফীতি ও যুদ্ধ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি সরানোর প্রোপাগান্ডা হিসেবে দেখছেন। তবে যতই বিতর্ক থাকুক না কেন, ভিনগ্রহের প্রাণী নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এখনই ফুরাচ্ছে না। জয় রায়, DBC নিউজ ডেস্ক। অনেক চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে ইরান। তবে যাদের মাটিতে মাঠে নামছে পার্সিয়ানরা, সেই আমেরিকার বোমা নামছে ইরানের মাটিতে। কেমন হবে ইরানের এই বিশ্বকাপ যাত্রা? মিশ্র প্রতিক্রিয়া ইরানিদের মনে, আছে শঙ্কাও। মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। মেক্সিকোতে তাদের ঘাঁটি, অথচ ক্যাম্প থাকার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। কারণ খেলাটা রাজনৈতিক মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাটিতেই। কিন্তু সেখানে আসে বাধা। শুধুমাত্র খেলার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে ইরান। বিশ্বকাপে আসাটা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল ইরানিদের জন্য। মহারণের ঠিক আগে তাদের উপর চলেছে আমেরিকান আগ্রাসন। এমনকি থামেনি বিশ্বকাপের সময়ও। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন ইরানকে নিরাপত্তা না দিতে পারার কথা। তবে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর অনুরোধে মন গলে ট্রাম্পের। ইরানকে বিশ্বকাপে স্বাগত, তবে তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সেখানে তাদের উপস্থিতি কতটা উপযুক্ত তা আমি জানি না। তারা এখানে নিরাপদ থাকবে কিনা নিশ্চয়তা দিতে পারছি না। জিয়ান্নি যদি তাদের খেলার সুযোগ দেয় তাহলে আমার আপত্তি নেই। ও আমার ভালো বন্ধু, আমি তাকে বলেছি তুমি যা খুশি তাই করতে পারো। এরপরই নিশ্চিত হয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইরান। এই ঘোষণার পর ইরানে নেমে আসে উৎসব। তেহরানের রাজপথে নেমে আসে ফুটবল ভক্তরা। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিদায়ী শুভেচ্ছা জানান ফুটবল দলকে। দেশ ছাড়ে ফুটবলাররা, যুদ্ধ তাদের মনোবল ভাঙতে পারেনি বলে জানান দেশটির ফুটবল প্রধান। আমাদের জাতীয় দল হলো যুদ্ধবিধ্বস্ত একটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দল। আমাদের ছেলেরা মাঠ ছাড়েনি। অবশ্যই আমাদের দল সবসময় জনগণের পাশে রাজপথে ছিল। তারা জয় নিয়ে ফিরবে। কিন্তু এবার ইরানকে খেলতে না দেওয়ার দাবি খোদ ইরানিদের একাংশের। দেশটির ফুটবল ফেডারেশনকে IRGC নিয়ন্ত্রিত আখ্যা দিয়ে বিশ্বকাপ থেকে তাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভে নামে প্রবাসী ইরানিরা। লস অ্যাঞ্জেলেসে এই বিক্ষোভে সবার হাতে ছিল ইরানের সিংহখচিত পূর্বের পতাকা। আমেরিকার উস্কানিতে শুরু হয় উত্তেজনা। ফিফা প্রধান ইনফান্তিনো সব পক্ষকে অনুরোধ করেন শান্ত থাকার। কখনো কখনো একটু শান্ত থাকা এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করা ভালো। আমরা সবকিছু সমাধান করার চেষ্টা করছি। কোনো সমাধান খোঁজার আগে প্রতিবাদ শুরু করলে হিতে বিপরীত হতে পারে। সব বাধা, রাজনৈতিক যুদ্ধ আর মানসিক চাপ একপাশে সরিয়ে রেখে বিশ্বকাপে খেলতে নামছে ইরান। অনিশ্চয়তা শেষে প্রথম ম্যাচে তারা লড়বে তাসমান সাগর পারের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে। সোফি স্টেডিয়াম অপেক্ষায় যুদ্ধবিধ্বস্ত হতোদ্যম ইরানকে স্বাগত জানানোর জন্য। শরীফ ফারুকি, DBC নিউজ। সংবাদে এই ছিল এখনকার মতো। DBC নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন DBCর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। DBCর সঙ্গেই থাকুন।